হাইকোর্ট প্রাঙ্গণে আজ উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা। মেয়ে কানাডা থেকে ফেরার পর দাফন। ধানমন্ডিতে প্রথম জানাজায় অংশ নিলেন ডক্টর ইউনুস। ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা। বেছে নিচ্ছেন মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। দুদেশের সম্পর্ক উন্নয়নের পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হবে আজ। মরদেহ নেওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গণে। শুক্রবার দুপুরে রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিশর থেকে ফিরেই তিনি ছুটে চলে যান হাসপাতালে। হাসান আরিফের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করে রাজনীতিবিদরা বলেন, খাঁটি দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ। জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, দেশের ১১তম অ্যাটর্নি জেনারেল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফ। ছেলে মোয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে D8 সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের। গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। সজ্জন মৃতভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবেডে আসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। তিনি বলেন, খাঁটি দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। উনি আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন। হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে যান তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম, আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রসেসটা করতে। বাদ এশা ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আরিফের প্রথম নামাজে জানাজা। জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় নামাজে জানাজা। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এই আইনজীবী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মনে করেন, দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা দরকার। আর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে কমে যাবে সরকারের গ্রহণযোগ্যতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা দাবি করে আসছে বিএনপি। আওয়ামী লীগের নির্বাচন শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় আবারও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর একটা নির্বাচন যথাসম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। একই দিন জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য কৃষক বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক নেতা আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপির নেতাকর্মীরা অত্যাচার নিপীড়নের শিকার হলেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন,
দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে। এদিকে মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের হতাহতদের পরিবারের সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। নতুন রাজনৈতিক দল গঠনে ইতিবাচক বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষমতায় যাওয়ার জন্য দলটি তাড়ানি জানিয়ে ঢাকা জেলা কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়েছে, তাই নৈতিক সাহস হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আলাদা অনুষ্ঠানে দলটির অন্য নেতারা আওয়ামী লীগের আমলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত 2 কোটি ভুয়া ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অংশগ্রহণ করেন বিভিন্ন পেশায় কর্মরত দলটির সদস্যরা। আলোচনায় আসে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার বিষয়টি। অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বলেই হাসিনা সহ সব আওয়ামী লীগ নেতাই ভারতে পালিয়েছে। স্বচ্ছ ও নতুন ভোটার তালিকা তৈরি করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গত সরকারের সময়ে প্রায় 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে, এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে। এদিকে সকালে কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতের তাড়া নেই জানিয়ে আমির বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। পতিত সরকারের বাজার সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানান জামায়াত নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘু নির্যাতনে দলের কেউ জড়িত না থাকলেও জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচার করা হয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ব্যাপটিস্ট চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। আরও বলেন, সকল অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। কেউ অপকর্ম করলে সে কোন দলের বা কোন ধর্মের তা দেখা হবে না। জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু অপপ্রচার আছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হন, আক্রান্ত হন। আমরা ফিরিস্তা নই, ভুল ত্রুটি কেউ করতেই পারে, কিন্তু আমাদের সংগঠন সামগ্রিকভাবে এই অপকর্মে জড়িত নয়। বিভিন্ন ধর্মের ভাইদের সাথে যখনই দেখা হয় আমি বলি যে আপনারা সাহস একটু করেন, একটু করতে হবে। সাহস করে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আর যখন ব্লেম গেম খেলা হয়, আমাদের উপরে যখন ফেলে দেওয়া হয়, তখন ওরা হাসে দূর থেকে, যারা এগুলা করেছে, পারপিট্রেটর যারা। ভারতের ভিসা বন্ধ থাকায় বিদেশ ভ্রমণে এখন পূর্বমুখী হচ্ছেন বাংলাদেশের পর্যটকরা। পছন্দের গন্তব্য তালিকায় থাকছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। তবে বাংলাদেশিদের জন্য সহজ গন্তব্য হওয়ায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বছরের শেষ ও শুরু 4 থেকে 5 মাস দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসুরা। তাই দেশের সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন রুট ও বিদেশের ফ্লাইটগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ বিমানবন্দরে।
বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ। এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ। দেশের বাইরে যাচ্ছে পরিকল্পনা নাই, দেশের বাইরে দেশের কক্সবাজার যাওয়া হচ্ছে অনেকদিন ধরে, ছেলেমেয়েরা পরীক্ষা শেষে যখন কক্সবাজার যাচ্ছে। ইন্ডিয়ার ভিসা অফ করার উপরে আমাদের ট্যুরিস্টদের বা ভ্রমণকারীদের নির্ভরশীলতা থাকার কথা না, কারণ আমাদের অনেক ট্যুরিস্ট স্পট আছে, কক্সবাজার, সিলেট, তো মানুষজন এগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে, এখানে ঘোরার জন্য সুইটেবল। সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া। চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের, এমন তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের। নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুনমিং, গুয়ানজু এবং বেইজিং, এই ডেস্টিনেশনগুলো এখন ভালো জনপ্রিয়তা পাচ্ছে। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। একটা পিক সিজন, তারপর হচ্ছে জুলাই আগস্টের যে দেশের যে সার্বিক যে অবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবার মাঝে আসলে এবার একটা ঘোরার একটা টেন্ডেন্সিও কাজ করছে। সেই জায়গা থেকে আমি বলবো যে অপশনের জায়গা থেকে অনেকে ব্যাংকক যাচ্ছে, অনেকে কাঠমান্ডু যাচ্ছে। ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়ার যেটা যেহেতু বিভিন্ন জায়গায় সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। সব রুটেই কিন্তু আমরা ইন্ডিয়াতে যেতে পারি। যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু একটা বড় সংখ্যক ট্যুরিস্ট আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে থাকি। আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল ওভার হয়ে ভারত বা অন্যান্য দেশে যাচ্ছে। সো কাজেই এইটা আমরা এমন মনে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেই রকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই এর জন্য যাচ্ছে, এটা না। গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক। এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন 21.55%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস এলাকা সহ বিভিন্ন স্থানে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার মধ্যরাতে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। নগরের বিভিন্ন এলাকা ঘুরে 5 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা। হাইকোর্ট প্রাঙ্গণে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, দেশের লাখো সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ শামসুজ্জামান সুইট। হাড় কাঁপুনি শীতের মধ্যেও রাস্তায় খোলা আকাশের নিচে তারা কোনো রকম গরম কাপড় ছাড়াই বসবাস করে। তো একা এটা কোনো সরকারের পক্ষে সবাইকে দেওয়া এটা সম্ভব নয়। আর্তমানবতার সেবায় দল মত নির্বিশেষে যারা সক্ষম ব্যক্তি, যারা দিতে পারেন, ধনী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা যারা বিভিন্নভাবে কালেক্ট করে এটা দিতে পারে, তাদের এগিয়ে আসা উচিত। কাউন্সিলরদের পুনর্বাসনের পক্ষে সমন্বয়কদের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ডক্টর রেজা কিবরিয়া সমর্থিত গণ অধিকার পরিষদ। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণবিক্ষোভ কর্মসূচি করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, যে কাউন্সিলররা নিজেদের বিএনপি জামায়াতের লোক দাবি করে স্বপদে পুনর্বহাল হতে চাচ্ছেন, তারাও পতিত সরকারের দোষর। আবার হঠাৎ কেন সমন্বয়করা কাউন্সিলরদের পক্ষে সুপারিশ করছেন, এ নিয়েও প্রশ্ন তোলেন দলের নেতারা। কোথার থেকে আসছে এই টাকা, কোথার থেকে আসছে এই গাড়ি, কোথার থেকে আসছে দামি পোশাক, কোথার থেকে আসছে আলিশান এলাকায় ভাড়া দিয়ে এত অফিসের টাকা। এই টাকা আমাদের মধ্যে আন্দোলনকারীর বেশ ধরে যারা কামাচ্ছেন, তারা এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আজকে যতটা না ঘৃণা ওই আওয়ামী দোসরদের প্রতি, তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা যারা করছে।
সরকারের ছায়ায় থেকে রাজনৈতিক দল গঠনের পদক্ষেপ থেকে ফিরে আসতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে গণ অভ্যুত্থানের নেতৃত্বের প্রতি ফ্যাসিবাদ বিরোধী চেতনায় উজ্জীবিত থাকার পরামর্শ দেয় দলটির নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির প্রতিনিধি সভায় উঠে আসে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নিয়ে নানা আলোচনা। আওয়ামী লীগ সরকারের দোসররা আন্দোলনের নেতাদের ঘাড়ে চেপে যেন পুনর্বাসিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান সাইফুল হকের। ছাত্র তরুণরা রাজনৈতিক দল করতে চান, আমি তাকে স্বাগত জানাই, কিন্তু একই সাথে যেটা গুরুত্বপূর্ণ, সরকারের মধ্যে থেকে তারা যদি এই প্রচেষ্টাটা অব্যাহত রাখেন তাদের সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবার ঝুঁকি আছে। সরকারের নানা ধরনের বাতাবরণ সুযোগ সুবিধা গ্রহণ করছেন, আবার সরকারের বাইরে থেকে আবার আপনি রাজনৈতিক দল করবার চেষ্টা করছেন। মানুষ কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটাকে ভালোভাবে নেয় না। আমরা যে সমস্ত স্থানীয় সরকারগুলোকে বাতিল করা হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে, স্থানীয় সরকারের কমিশনারদেরকে আবার পুনর্বহাল করার একটা তদবির আয়োজন চলছে, খুবই আত্মঘাতী। বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের শীতকালীন অভিযান নিয়ে একটি বিশেষ পর্বত অভিযানে যাওয়ার বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী। শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের প্রধান নিশাত মজুমদার বলেন, নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া এই শীতকালীন অভিযানে পর্বতের 3টি শিখরে পৌঁছাতে চান তারা। এ সময় তিনি আরও বলেন, এই অনুষ্ঠানের লক্ষ্য হবে নারীদের কল্পনা শক্তি এবং সাহসের অনুপ্রেরণা যোগানো। অনুষ্ঠানে জানানো হয়, আগামী 21শে ডিসেম্বর অভিযাত্রী দলটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে। নেপালের ল্যাংটাং হিমালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই শীতকালীন অভিযানের লক্ষ্য 3টি শিখরে আরোহণ করা। নয়াকাঙ্গা পিক 5844 মিটার, ব্যাডেন পাওয়েল পিক 5857 মিটার এবং ইয়ালা পিক 5500 মিটার। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে পর্বতারোহী ইয়াসমিন লিসা ও তহুরা সুলতানা রেখা এবং ট্রেকার হিসেবে থাকবেন এপি তালুকদার ও অর্পিতা দেবনাথ। এই অভিযানে 2 জন নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার এপি তালুকদার ও অর্পিতা দেবনাথ বেস ক্যাম্প পর্যন্ত ট্রেক করবেন। এই অভিযানের লক্ষ্য বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনা শক্তি ও সাহসিকতা উদযাপন করা। টাঙ্গাইলের পার্ক বাজার সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে প্রকারভেদে কেজি প্রতি দর কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এতে খুচরা ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি। কাজী তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবিতে রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম টাঙ্গাইলের পাইকারি সবজি বাজার। শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে উঠেছে হরেক রকম সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি দর কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বেগুন 40 টাকা, সিম 35 টাকা, গাজর 45, মূলা 15, করলা 55, শসা 40, নতুন আলু 56, পেঁয়াজ 60, কাঁচামরিচ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে খুচরা ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি। কফি 20 টাকা পিস, সর্বোচ্চ ভালোটা। টমেটো 50 থেকে 55 টাকা কেজি, মূলা 10 থেকে 5 টাকা কেজি। সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, দাম কম কিছুটা। এদিকে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। শেষ পর্যন্ত এমন দাম থাকলে লাভবান হবেন তারা। লাউ বিক্রি করতে যেটার মধ্যে আমি মোটামুটি লাভবান। আপনার কারণে দামটা একটু কমছে আর কি। টাঙ্গাইল পার্ক বাজারে প্রায় 5 শতাধিক দোকান রয়েছে। প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার সবজি। সময় সংবাদ, টাঙ্গাইল। স্বাদ ও গন্ধের ভিন্নতার জন্য ইলিশকে বলা হয় মাছের রাজা। নদী, সাগর কিংবা উপকূলে ইলিশের বিচরণ, কিন্তু জেলে এবং ব্যবসায়ীরা বলছেন আগের মতো জালে ধরা না পড়ায় চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা যাচ্ছে না। তাই ইলিশের বিস্তার এবং প্রাচুর্যতা নিরূপণে গবেষণা চালিয়েছেন মৎস্য বিজ্ঞানীরা। ইলিশ রক্ষায়, প্রজনন এবং জাটকা মৌসুমে তা সংরক্ষণে গুরুত্ব তুলে ধরেছেন। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব।
2 মাস ধরে সাগরের নোনা জল এবং নদীর মিঠা পানিতে ইলিশের বিস্তার নিয়ে গবেষণা চালিয়েছেন একদল মৎস্যবিজ্ঞানী। এই সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পানির নমুনা, গুণগত মান, ইলিশের ডিম এবং প্রজনন নিয়ে অন্তত 18টি পয়েন্টে গবেষণা করেন। চাঁদপুরের পদ্মা ও মেঘনা ছাড়াও আরও 5টি অভয়াশ্রম, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী এবং বরগুনার নদী সাগর উপকূলে চলে তাদের গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, ইলিশ বেড়ে ওঠার জন্য উপযুক্ত সুরক্ষা করা না গেলে ব্যাহত হবে উৎপাদন। ইতিমধ্যে যার নেতিবাচক প্রভাব পড়েছে। পানির গুণাগুণ থেকে শুরু করে কত ভাগ ইলিশ যে ডিম ছিল, অর্থাৎ স্পেন্ট ইলিশকে লোকালে পাইট বলে, এইটা সংখ্যা নির্দেশনা দেয় যে ইয়েস ভালো হারে তারা ডিম ছাড়তে পেরেছে। তাদের বেড়ে ওঠার জন্য সুযোগ করে দিতে হবে। মেরিন ফিশিং এর ক্ষেত্রে টার্গেট ফিশিং অফ রাখতে পারলে ইলিশ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ মাছ আছে সমুদ্রের এবং আমাদের নদীর উভয় রক্ষা করা সম্ভব। এদিকে জেলেরা বলছেন, আগের মতো ইলিশ নেই, তাই জালেও ধরা দিচ্ছে না, কারণ তার মধ্যে নির্বিচারে নিধন হচ্ছে জাটকা। তাই বন্ধ করতে হবে কারেন্ট জালের ব্যবহার। আগে যেরকম মাছ পাইতাম ওরকম মাছ এমন নাই। খাওয়া দিলে অনেক পাই 2টা 1টা বা 4টা এরকম মাছ পাই। কারেন্ট জাল, মুশি জাল, এই জালগুলো কিন্তু মাছের জীবন নষ্ট হয়ে গেল। এখন মাছ নাই বলতে গেলে চলে। অন্যদিকে চাঁদপুর সহ দেশের বড় মোকামগুলোতে আগের মতো ইলিশ না মেলায় হতাশ ব্যবসায়ী নেতারা। আগে প্রতিদিন 2-4-5 হাজার মন মাছ হইতো, সেখানে 500 মন মাছ হয় না এবার। তাহলে বাড়লো কোথায়? এখানে বাড়ে নাই, বাড়বে তো বরিশাল 200 মনের উপরে মাছ হয় নাই। বাড়বে কোথায়? চিটাগাংও মাছ নাই। 100 মন মাছ বিক্রি করতে ওদের জান শেষ হয়ে যায়। তাহলে কোথায় মাছটা যায় কোথায়? ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখেন কয় মন মাছ আছে ইলিশ মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে দেশে বর্তমানে ইলিশের উৎপাদন 5,71,000 মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ভরা মৌসুমেও হাসি নেই কক্সবাজার উপকূলের লবণ চাষিদের মুখে। চলতি মৌসুমের শুরু থেকে পণ্যটির দরপতনে বিপাকে তারা। মাঠ পর্যায়ে উৎপাদনের যে খরচ তাও উঠে আসছে না। এজন্য মধ্যস্থভোগী ও মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন লবণ চাষিরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উপকূলে মাঠের পর মাঠ লবণ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। এরপর মাঠে বিছানো হয় পলিথিন। সূর্যের তাপে লবণাক্ত পানি শুকিয়ে উৎপাদিত হচ্ছে লবণ। চাষিদের কেউ মাঠে পানি দিচ্ছেন, কেউ বা লবণ তোলা ও ওজন করছেন। কক্সবাজারে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে 2 মাস আগে। এবার জমি, পলিথিন, পানি ও শ্রমিকের মজুরি অন্যান্য বছরের তুলনায় বেশি। চাষিরা বলছেন, প্রতিমন লবণ উৎপাদনে খরচ হচ্ছে 400 টাকা। চলতি মৌসুমের শুরুতে প্রতিমন লবণ বিক্রি হয় 300 থেকে 350 টাকায়, কিন্তু কিছুদিন যেতে না যেতে তা নেমে আসে 200 থেকে 220 টাকায়। লবণের এমন দর পতনে লোকসানে চরম হতাশ চাষিরা। এক কানিল জমিনের দাম ফরত 60,000, এখন আরো 270 টাকা 70 টাকা লেবার খরচ, দালালি, খয়াল খরচ, বেগিন যাগো 70 টাকা, আর 200 টাকা পাই। আর তা 200 টাকা কিলো আর হাবস খরচ, আইলিয়া খরচ, আর নিজের হারানো খরচ, বা এমন 400 টাকা হস্তাবর, আর নুন বেচাই না বেশি পাই 200 টাকা, আর 200 টাকা আর লস। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন হয়নি বলছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সংগঠনটির নেতাদের দাবি, মাঠ পর্যায়ে লবণের দাম কম হলেও বাজারে প্যাকেটজাত লবণের দাম কমেনি। মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় এই শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র করছে। মাফিয়ারা মানে বড় বড় কোম্পানিরা 1200 টাকা থেকে 1400 টাকা 1500 টাকা যখন লবণের দাম ছিল বস্তাপতি, ওই সময়ও প্যাকেট লবণ বিক্রি হতো 40 থেকে 44 টাকা। হ্যাঁ, অথচ এখন 600 টাকা বস্তা কিনে ওই একই দাম বিক্রি করতেছে। তবে বেসিক বলছে, গত বছরের মজুতকৃত লবণ শেষ হয়ে গেলে যখন চাহিদা বাড়বে তখন মাঠ পর্যায়ে দামও বাড়বে। বাজারে যেহেতু সরবরাহ বেশি, তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে, যাতে করে বাজারেও সংকট সৃষ্টি না হয়, আবার বাজার দরটাও যেন একটা তাদের জন্য একটা যুক্তিসঙ্গত পর্যায়ে থাকে। চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন, আর গত 2 মাসে উৎপাদন হয়েছে প্রায় 20,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চুয়াডাঙ্গায় কেরু অ্যান্ড কোম্পানিতে শুরু হয়েছে চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রম। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আখ মারাইয়ের উদ্বোধন করেন চীনী ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। চলতি মৌসুমের 65 কার্যদিবসে 70,000 মেট্রিক টন আখ মারাই করে
চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,200 মেট্রিক টন। এর আগে গত অর্থ বছরে 56,413 মেট্রিক টন আখ মাড়াই করে 2,608 মেট্রিক টন চিনি উৎপাদন করে প্রতিষ্ঠানটি। আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কেরুয়ান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান সহ আরও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। জয়পুরহাট সুগার মিলে 2024-25 মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খাদ্য ও শিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবির আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন। এবছর 55,000 মেট্রিক টন আখ মাড়াই করে 3,025 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রণোদনা পেলে আখ চাষ ও চিনি উৎপাদনে আরও সফলতা আসবে বলে দাবি চাষিদের। আর ফসল রক্ষায় নানা পদক্ষেপের কথা জানিয়েছে বাংলাদেশ খাদ্য ও শিল্প কর্পোরেশন কর্তৃপক্ষ। চাষিদেরকে আখ চাষে উৎসাহিত করতে মিল কর্তৃপক্ষ উন্নত মানের বীজ, সার, কীটনাশক সরবরাহ করতেছে, পাশাপাশি চাষিদেরকে প্রযুক্তিগত সহযোগিতা করতেছে। আখের মূল্য প্রতি কেজি 6 টাকা বা প্রতি কুইন্টালে 600 টাকা নির্ধারণ করা হয়েছে এবং এটা সরকার নির্ধারিত দর। কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো স্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতা স্পাহানি মির্জাপুর বাংলাবেদ। মাতৃভাষা বাংলা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো স্পাহানি মির্জাপুর বাংলাবেদ ষষ্ঠ বর্ষের ঢাকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে ঢাকা বিভাগের সেরা 8 বাংলাবেদ। নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন স্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন এবং উপমহাব্যবস্থাপক মাওলা আল মামুন। নিজস্ব ক্যাম্পাস ও আবাসিক হল, ভাড়া বাসায় চলছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। প্রতিষ্ঠার 4 বছরে হয়নি স্থায়ী ক্যাম্পাস, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত সমস্যার সমাধানের দাবি শিক্ষার্থীদের, আর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। 5 তলা ভাড়া বাড়ি, এই বাড়িতে চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীদের বসতে হচ্ছে গাদাগাদি করে, ব্যাহত হচ্ছে মনোযোগ। এই চিত্র চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 3 বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা 291 জন, আর শিক্ষক রয়েছেন মাত্র 9 জন। নেই আবাসিক হল, শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া করা বাসাবাড়িতে। সমস্যা সমাধানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের। পাবলিক ক্যাম্পাস মানে তো বিশাল একটা ক্যাম্পাস থাকবে, ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠ থাকবে, লাইব্রেরি থাকবে, হল থাকবে, সবকিছু। এইগুলো ছাড়া তো একটা পাবলিক ভার্সিটি স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না। হল না থাকার কারণে আমাদের বাড়িওয়ালারা এমন আচরণ করে যেন আমরা কাজের লোক। ক্লাব করতে পারছি না, আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি না, বিভিন্ন কম্পিটিশনে যেতে পারছি না, এবং আমাদের ভার্সিটির একটা ব্র্যান্ডিং হচ্ছে না। ক্যাম্পাসটা যদি অতি দ্রুত করা হয় তাহলে আরো সুবিধা হবে, কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থাকবে। দূর দূরান্ত থেকে যারা আসতেছে ছেলেমেয়েরা, তাদের জন্য সুবিধা হবে আর কি। ম্যাচ করে থাকাটা একটা সমস্যা আছে। এদিকে স্থায়ী ক্যাম্পাস না থাকায় দুর্ভোগের কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রাইমারি স্কুলও তার সাইতেও কিন্তু অবকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু এটি যে একটি বিশ্ববিদ্যালয়, এটি মানুষ আশা ছাড়া বুঝবে না যে এটা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব একই। কয়েক বছর আগে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি পাওয়া গেলেও নানা অনিয়মিততা ভেস্তে যায়। তবে নতুন করে আবারও উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণের ব্যাপারে আমরা এখনো প্রত্যাশী সংস্থার কাছ থেকে এখন আমরা প্রস্তাব পাইনি। ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে এটা নিয়ে একটা পত্র দিয়েছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণের জায়গা আমরা খুঁজবো কিনা। 2020 সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত 15 বছরে কর্ণফুলী দখলের মহোৎসবে মেতেছিল আওয়ামী লীগের নেতারা। নদীর বুকে অবৈধভাবে মাছের বাজার গড়ে তুলেছিলেন সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। কর্ণফুলী রক্ষার দায়িত্ব যে সংস্থার, সেই বন্দর কর্তৃপক্ষ ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে নদী ভরাট করে ইজারা দিয়েছে প্রভাবশালীদের। নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, গত এক যুগে নদীর প্রশস্ততা কমেছে 400 মিটার। এই অবস্থায় সব সংস্থাকে নিয়ে নদী বাঁচানোর আশ্বাস জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের।
আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী, কিন্তু ভূমিদস্যুদের কবলে পড়ে নদীটি এখন অস্তিত্ব সংকটের পথে। পানি প্রবাহ বাধাগ্রস্ত করে গড়ে তোলা হয়েছে মাছের বাজার সহ অসংখ্য অবৈধ স্থাপনা। নদীতে মালামাল টানার কাজ করা সাম্পান মাঝিদের অভিযোগ, খুদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই 2016 সালে ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে নদীটির অনেকাংশ ভরাট করে। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা নিয়ে শাহ আমানত সেতুর পশ্চিমে অবৈধভাবে নতুন ফিশার ঘাট গড়ে তোলেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এখানে শেষ নয়, বন্দর কর্তৃপক্ষের সহায়তায় রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করে সেতুর পূর্ব পাশে গড়ে তোলেন বিশাল বালুমহাল। উভয় পাশে ধীরে ধীরে গড়ে ওঠে অবৈধ বসতি। নদীও ওখানে ছিল, এই বিল্ডিং এর ডাকা ছিল, এখান থেকে বর্তে মানে এদিকে চলে এসছে। গেলোর দুনোটা নদীর ভিতরে, এই নতুন দুনোটা নদীর ভিতরে। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন 1985 থেকে 2021 পর্যন্ত 36 বছরে নদীর প্রশস্ততা কমেছে 542 মিটার। সংগঠনের জরিপ অনুযায়ী গত এক যুগ আগেও শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলীর প্রশস্ততা ছিল 886 মিটার, এখন কমে হয়েছে 510 মিটারে। ভরে গেছে 20% নদীর তলদেশ। দেশের অর্থনীতির চাকা চালু রাখতে কর্ণফুলীকে বাঁচানোর বিকল্প নেই বলে মত নদী গবেষকের। উন্নয়নের অন্যান্য প্রক্রিয়া, প্রশাসনিক অন্যান্য প্রক্রিয়া, স্বপ্ন দেখার বিভিন্ন প্রক্রিয়াতে কিন্তু আমরা কর্ণফুলীকে রাখছি না, রাখতে চাচ্ছি না, কিংবা আমরা কর্ণফুলীর কথা ভাবছি না। এই না ভাবাটা বৃহত্তর একটি জনগোষ্ঠী সহ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এবং আগেও যা ছিল এখনও তাই আছে। হাইকোর্টের নির্দেশে 2019 সালে নদীপাড়ের 200-র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। এখন সব সংস্থার সমন্বয়ে নদীটি দখলমুক্ত করার প্রতিশ্রুতি সিটি মেয়র ও জেলা প্রশাসকের। হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, একটা রিট হয়েছে, সেই রিটে আপনার 8 জানুয়ারি পর্যন্ত একটা এমবার্গো আছে। এই এমবার্গোটা উঠে যাওয়ার পরে আমরা কার্যক্রমে হাত দেব। এটা অবশ্যই রক্ষা করতে হবে, এবং এই ব্যাপারে বন্দর, সিটি কর্পোরেশন সহ অন্য যে সংস্থাগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সব মিলিয়ে আমাদেরকে যৌথ ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি। এবং আমি মনে করি কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেহাল দশা কর্ণফুলীর সঙ্গে সংযুক্ত 57টি খালেরও দখলে এগুলোর বেশিরভাগই শুরু হয়ে গেছে, কিছুকাল এখন মৃত পায়। যদিও জলাবদ্ধতা প্রকল্পের আওতায় বেশ কিছু খালের চলছে সংস্কার কাজ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় কর্ণফুলী নদী ছিল। ভূমিদস্যুদের কবলে পড়ে আমার উত্তরে প্রায় 200 মিটারের মতো নদী দখল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই বন্দরের প্রাণ এই কর্ণফুলী নদী অস্তিত্ব সংকটে পড়বে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। যানজট কমাতে 2 লেনের সড়ক উন্নীত করা হয় 4 লেনে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যেখানে সেখানে পার্কিং আর হকারদের রমরমা বাণিজ্যে সড়ক হয়ে গেছে আরও সংকীর্ণ, যে কারণে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমনি বাজার অংশে ভোগান্তি কমেনি। তবে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও সাদ্দাম হোসেন রকের ছবি নিয়ে রিপোর্ট। শহরের মূল সড়কে যানজট, প্রশস্ত সড়কের 2 পাশে অবৈধ পার্কিং আর হকারদের রমরমা বাণিজ্য তো আছেই। নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সড়ক দিয়ে 11টি রুট এবং নোয়াখালীর অভ্যন্তরীণ যানবাহন চলাচল করে। অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তা হয়ে গেছে সংকীর্ণ, আবার সড়কে দোকানও বসিয়েছেন হকাররা। তাই এ সড়কের যানজট ও ভোগান্তি এখন নিত্যদিনের। ফেরিওয়ালাদের যত্রতত্র অবস্থান, রাস্তায় মানুষ চলাচল করতে পারে না, এমন অবস্থা দাঁড়িয়েছে। ট্রাফিকের কন্ট্রোলিং নাই, পুলিশও কন্ট্রোল করতে পারে না, তারা যাদের হেল্পিং হ্যান্ড নেয় তারাও কোনো কন্ট্রোল করতে পারে না। আমাদের এই রাস্তার জাম একমাত্র হলো সিএনজি অটোরিকশার কারণে। যানজট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা খুব অচিরেই আমাদের যে সকল বাজারে যে সকল ভ্যান এবং রাস্তার উপরে ভ্যানে যারা মালামাল বিক্রি করে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। চৌমুহনী সড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী ও জামালপুরে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। এতে অংশ নেন প্রায় 6000 শিক্ষার্থী।
শুক্রবার দিনব্যাপী রাজশাহীর বিভিন্ন উপজেলার 5টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পড়ুয়া 3006 জন শিক্ষার্থী। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের স্পৃহা বৃদ্ধি পাওয়া সহ মোবাইল আসক্তি ও অপরাধ প্রবণতা কমবে বলে জানান আয়োজকরা। এদিকে জামালপুরের 5 উপজেলার 8টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন 3000 পরীক্ষার্থী। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি পরীক্ষার্থীরা। প্রথমে মনে করলাম যে আমরা এই পরীক্ষা দিতে পারবো না, এখন দেখি এই পরীক্ষা আমাদের কাছে কোনো কিছুই নাই, মানে সব আনসার করতে পারছি। আমরা এই পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশন নিয়েছি সেটা আমরা আজকে দিয়ে সফল হয়েছি। তাদের যে উদ্যোগ এটা আমরা স্বাগত জানাই, যাতে এই পরীক্ষার্থীরা আরও উপজেলা পর্যায়ে এবং প্রতি বছর হয়। আমরা এখানে চাচ্ছি যে আসলে এই প্রকৃতপক্ষে কে মেধাবী, আমরা মেধাবী দিকে বেছে বেছে তাদেরকে আমরা বৃত্তির আয়োজন করেছি। পাঠ্যপুস্তকে যে আমাদের পড়ালেখা, এই পড়ালেখার বাইরে যাতে এই জীবন এবং জগৎ সম্পর্কে বাস্তবতার আলোকে সাধারণ জ্ঞানে যাতে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, সচেতন হতে পারে। সিলেট ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের 3 দিন ব্যাপী পুনর্মিলনী। শুক্রবার দ্বিতীয় দিন বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে কুচকাওয়াজে অংশ নেন বর্তমান ও প্রাক্তনরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। কলেজ জীবনের স্মৃতিচারণ সহ শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শেষ হবে পুনর্মিলনী অনুষ্ঠান। পুনর্মিলনী আমাদের জন্য শুধু আনন্দের উৎসই নয়, বরং এটি আমাদের কিছু দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। এই দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু আশা করে। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমরা সীমাকে অতিক্রম করে অসীমকে ছোঁয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আমাদের দেশ একটি চ্যালেঞ্জিং সময় মোকাবেলা করছে। নতুন জেনারেশন জেন জি, তারা আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেটাকে আমরা বলছি বাংলাদেশ 2.0। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতাকে রক্ষা করা আরও অনেক বেশি কঠিন, আর সেই কঠিন গুরুদায়িত্বই আমাদেরকে পালন করে যেতে হবে। যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়নের ওপর চলা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর জ্বালানি খাতে চড়া শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস না নিলে এই ঘোষণা বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এই দাবি যুক্তরাষ্ট্র ও ইউর মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। মার্কিনীদের মোট তেল রপ্তানির 50% বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো। পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির 66% যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ইইউর এলএনজি আমদানির 47% এবং তেল আমদানির 17% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের। নাদিম মারজান, খেলার খবর। আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জরুরি সভা। মূল এজেন্ডা বিপিএল। জরুরি সভা বলে ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে SMS এর মাধ্যমে। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় থাকছে ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগও। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর NCL T20 ফরম্যাটে নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়েও। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকেল 3টায় শুরু হবে এই মিটিং।
দরজায় কড়া নাড়ছে বিপিএল এর উন্মাদনা। 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তা। যদিও 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটের সুরের মূর্ছনায় শুরু হবে আনুষ্ঠানিকতা। সেই বিপিএল নিয়েই বিসিবির সবশেষ প্রস্তুতি, তার অনুমোদন আর নিজেদের মধ্যে পরামর্শের জন্যই জরুরি মিটিংয়ে বসছেন বোর্ডের সব পরিচালকরা। জরুরি মিটিং বলেই গেল 2 বোর্ড সভার মতো ডাকযোগে কোনো পরিচালককে পাঠানো হয়নি আমন্ত্রণপত্র, বরং মুঠোফোনেই করা হয়েছে অবগত। তবে ব্যক্তিগত কাজে দেশের বাইরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছেন ইফতেখার মিঠু। তাই তো কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় সুযোগ রাখা হয়েছে ভার্চুয়ালি যোগ দেওয়ার। জানা গেছে আরেক পরিচালক আকরাম খানও সশরীরে নয়, যোগ দেবেন ভার্চুয়ালি। বাকিরা উপস্থিত থাকবেন যথারীতি। মূল এজেন্ডা বিপিএল হলেও আলোচনায় জায়গা পেতে পারে 2025 সালের পরিকল্পনা। জানা গেছে নতুন বছরের ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে এনসিএল এর টি20 ফরম্যাট। এদিন জানিয়ে হতে পারে বিশেষ আলাপ। এছাড়াও স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব আর তার সবশেষ অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বিসিবির বর্তমান কমিটির 16তম মিটিংয়ে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি20তে ক্লিন সুইপের স্বস্তি নিয়েই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছে টাইগাররা। কিন্তু 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ ছাড়াও বাংলাদেশের আছে 6টা দ্বিপাক্ষিক সিরিজ, যার 4টা হোম 2টা অ্যাওয়ে। খুব বড় পরিসরে না হলেও নতুন বছরের পরিকল্পনায় স্থান পেতে পারে বিসিবির এই সভায়। মার্চের আগে টি20 আর জুনের আগে টেস্ট ম্যাচ নেই টাইগারদের। তাই তো এই 2 ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে আলোচনা হচ্ছে না আপাতত। তবে ওয়ানডের অধিনায়কত্ব থাকছে শান্তর কাঁধেই। এদিন প্রাথমিক আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও। আলোচনা হতে পারে তামিম ইকবাল ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টি20 সিরিজে ব্যাট বলে অনবদ্য পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটারদের। ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকের আলী অনিক। 3 ম্যাচে 60 গড়ে তার ব্যাট থেকে এসেছে 120 রান। আর বল হাতে সর্বোচ্চ 8 উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার। পাকিস্তান, ভারত, ইংল্যান্ডের পর উইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পছন্দের ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশের পর কেউ হয়তো ধারণাও করেনি টি20তে ক্যারিবিয়ানদের ধবল ধোলাই করবে টাইগাররা। যে ফরম্যাটে প্রতিপক্ষরা শক্তিশালী আর দুর্বল বাংলাদেশ, সেই টি20তে অনবদ্য পারফরমেন্স টাইগার ক্রিকেটারদের। ব্যাট হাতে 2 ম্যাচে খুব বেশি কিছু করতে না পারলেও শেষ ম্যাচে সক্ষমতা দেখিয়েছেন টাইগাররা। প্রথম 2 লো স্কোরিং ম্যাচে ছোট ছোট ব্যক্তিগত রান এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। জাকের আলী অনিক 120 রান সংগ্রহ করে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। এরপর শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকাররাও ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। শামীম ফিনিশার রোলে দারুণভাবেই মানিয়ে নিয়েছেন নিজেকে। সিরিজে প্রায় 190 স্ট্রাইক রেটে রান তুলেছেন। বিশেষভাবে সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে জাকের আলী অনিকের। টেস্ট, ওয়ানডে ও টি20 3 ফরম্যাটে হেসেছে তার ব্যাট। সাদা পোশাকে একটুর জন্য মিস করেছেন সেঞ্চুরি। 91 রান করেছিলেন প্রথম টেস্টে। ওয়ানডেতে 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 113 রান। আর টি20তে শেষ ম্যাচে 41 বলে 72 রানের ইনিংস। পুরো সিরিজে 120 রান এসেছে তার ব্যাটে। মাঝে তার ব্যাটিং নিয়ে সমালোচনা থাকলেও বছরের শেষে এসে ঠিকই প্রমাণ দিয়েছে সক্ষমতার। ক্যারিবিয়ানদের টি20তে হোয়াইট ওয়াশের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে বোলারদের। পেস বিপ্লবের সময়ে কম যাননি স্পিনাররাও। আলাদা করে বলতে হয় শেখ মেহেদী আর রিশাদ হোসেনের কথা। 2 স্পিনার ভালোই ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। শেখ মেহেদী 8 উইকেটের সঙ্গে 34 রান করে হয়েছেন সিরিজ সেরা, আর রিশাদ নিয়েছেন 4 উইকেট। পেস ইউনিটে নেতৃত্ব দেওয়া তাসকিন আছেন টি20 সিরিজে উইকেট শিকারের তালিকায় 2য় স্থানে। 7 উইকেট তার নামের পাশে। শুরুতে উইকেট নেয়া পার্টনারশিপ ভেঙে অধিনায়কের কাজটা সহজ করে দিয়েছেন এই পেসার। তাছাড়া হাসান মাহমুদ ও তানজিম সাকিব নিয়েছেন 4টি করে উইকেট। টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টি20তে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই। রঙিন পোশাকে বছরটা দারুণভাবেই শেষ করল টাইগাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। মাঠের পারফরমেন্স গড়পড়তা হলেও 2024 সাল জুড়েই টাইগার পেসাররা ছিলেন দুর্দান্ত। সব ফরম্যাট মিলিয়ে চলতি বছর 43 ম্যাচে প্রতিপক্ষের নেয়া 372 উইকেটের 223টাই নিয়েছেন সিমাররা। এক বছরে 63 উইকেট তুলে নিয়ে 2006 সালে মাশরাফির নেয়া 53 উইকেটের রেকর্ড ভেঙেছেন
তাসকিন আহমেদ। আলো ছড়িয়েছেন অভিষিক্ত নাহিদ রানা, হাসান মাহমুদরা। সব মিলিয়ে 9 জন পেসার খেলেছেন চলতি বছর টাইগার জার্সিতে। নতুন বছর দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপে বাংলাদেশের সিমারদের চ্যালেঞ্জ দেখছেন পেস বোলিং কোচ। 2024 সালটা কেমন গেছে টাইগারদের সে উত্তর দিতে হয়তো কিছুটা দ্বিধায় পড়বেন খোদ পার সমর্থকরাও। 43 ম্যাচে 18 জয়। টি-20 বিশ্বকাপ ব্যর্থতা ভারত, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার কাছে টেস্টে যেমন হোয়াইট ওয়াশ হতে হয়েছে, তেমনি এই ফরম্যাটে জয় পাওয়া গেছে পাকিস্তান, ক্যারিবিয়ানদের বিপক্ষেও। তবে ওয়ানডের ম্লান বছরে তৃপ্তি, স্বস্তি, প্রশান্তি এনে দেবে টাইগার পেসাররা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলার পেস বিপ্লবের খবর চাউর হয়েছে বিশ্ব ক্রিকেটে। স্পিন নির্ভর একটা দল কি জীবন কাঠির ছোঁয়ায় এভাবে বদলে গেল, হচ্ছে সেই আলোচনাও। কিন্তু 2024 যেন দুহাত ভরে দিয়েছে, পেসাররাও ছাড়িয়ে গেছেন আগের সববারকেই। পরিসংখ্যানও বলছে সেই কথাই। 2000 সালে টেস্ট স্ট্যাটাসের পর এক বর্ষ পঞ্জিকায় কোনো পেসার হিসেবে মাশরাফি 2006 সালে নিয়েছিলেন 53 উইকেট। গেলবার 52 উইকেট নিয়ে শরীফুল কাছাকাছি ছিলেন ম্যাচের, কিন্তু তাকে স্পর্শও করতে পারেননি। অথচ তাসকিন চলতি বছর নিয়েছেন 63 উইকেট। 3 ফরম্যাটেই সমান কার্যকর ছিলেন ঢাকা এক্সপ্রেস। গেলবার যিনি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ একটা সময়। শুধু কি তাসকিন, 2024 সালে প্রতিপক্ষের নেয়া 372 উইকেটের 223টাই নিয়েছেন পেসাররা। এই তালিকায় সেরা 10 জনের 6 জনই সিমার। সংখ্যার হিসেবে নিজেদের ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ। অথচ চোটের কারণে গোটা বছরই আন্তর্জাতিক ক্রিকেট মিস করেছেন সাদা পোশাকের টাইগারদের সেরা পেসার এবাদত। তবে নাহিদ, হাসানরা বুঝতেই দেননি তার অভাব। মাশরাফিদের পরে এরা একটা নতুন কালচার তৈরি করে ফেলছে, লাইক পাকিস্তানের মতো। যে পাকিস্তানে যেমন ঘরে ঘরে পেস বোলার জন্মগ্রহণ করে, ইন্ডিয়াতে যেমন ঘরে ঘরে ব্যাটসম্যান জন্মগ্রহণ করে, এখন ইন্ডিয়ার ট্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের দেশের যেহেতু ওই কোয়াইট সিমিলার সেম কালচার, আমাদের দেশে যেহেতু ইয়াং ফাস্ট বোলার এখন অনেক আসছে, বিকজ অফ মাশরাফির দেখা তাসকিনদেরকে দেখে রানার আসছে। সো নেক্সট জেনারেশন এখন কিন্তু আমার কাছে মনে হয় কিছুদিন পর ঘরে ঘরে ফাস্ট বোলার এমনি তৈরি, বিকজ আইডল এখন আমার দেশে আছে। নতুন বছর, নতুন চ্যালেঞ্জ। এই মোমেন্টাম ধরে রাখার, নিজেদের আরও ছাড়িয়ে যাওয়ার। তবে ভেন্যু আর টানা ক্রিকেটের বিবেচনায় বিষয়টি যে মোটেও সহজ হচ্ছে না বোলিং কোচ মনে করিয়ে দিলেন তাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীকে নিয়ে ব্যান্ডিং নয়, জাতীয় দলের উইনিং স্পিরিট ফেরানোর লক্ষ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে দেখে অন্য প্রবাসী ফুটবলাররাও লাল সবুজ জার্সি গায়ে খেলতে অনুপ্রাণিত হবেন বলে প্রত্যাশা বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের। জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বসিত দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশে কখনো না খেলেও এখানকার কন্ডিশনের সঙ্গে তিনি মানিয়ে নেবে বলে মনে করেন বাফুফে বস। নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। শুধু ফুটবল নয়, দেশের স্পোর্টস অঙ্গনে বিগ নেইম হতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। বেশ কাঠখড় পুড়িয়েই হামজাকে বাংলাদেশ জাতীয় দলের জন্য পেয়েছে বাফুফে, যার শুরুটা করেছিল ফেডারেশনের বিগত কমিটি। আর কোটি ফুটবল ভক্তের স্বপ্ন পূরণ হয়েছে নতুন কমিটির অধীনে। বলার অপেক্ষা রাখে না জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি মান বাড়াবে দেশের ফুটবলের। লেস্টার সিটির ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে উপকৃত হবে জাতীয় দল। হামজাকে দেখে অনেক প্রবাসী ফুটবলার অনুপ্রাণিত হবে লাল সবুজ জার্সি গায়ে খেলার, যার জন্য কাজ করবে বাফুফে। অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে, ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল, ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। দীর্ঘদিন পোস্টার বয়ের অভাবে ভুগছে দেশের ফুটবল। হামজার হাত ধরে মিটতে যাচ্ছে সেই আক্ষেপ। তবে আপাতত ব্র্যান্ডিং নয়, হামজার অবদানে জাতীয় দলকে শক্তিশালী করতে গুরুত্ব দিচ্ছেন বাফুফে সভাপতি। এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো চিন্তা করতেছি, এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে। আমরা চাই, যেটা আগেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে, কনসিস্টেন্টভাবে তারা খেলবে, অ্যান্ড আমরা ম্যাচ জিতবো। আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি
বা হেরে যাওয়া মেন্টালিটি থেকে বের হয়ে আসছে, আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি। এর আগেও লাল সবুজ জার্সি গায়ে খেলেছেন জামাল ভুঁইয়া, তারিক কাজীর মতো প্রবাসী ফুটবলাররা। তাদের মতো হামজা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিবে বলে প্রত্যাশা বাফুফে সভাপতির, যার জন্য হামজাকে সব ধরনের সহযোগিতা করবে ফেডারেশন। বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশনটা হবে, বাংলাদেশের প্লেইং স্টাইলের সাথে বর্তমান যেই ক্লাব লেস্টার সিটি সেই প্লেইং ডিফারেন্স থাকবে কিনা, বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কিনা, খেলতে চাই কিনা, সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে। হামজা চৌধুরী ছাড়াও দেশের ফুটবল নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি। বরাবরের মতোই মাঠ সংকট নিয়ে আক্ষেপ তার কণ্ঠে। আগামী বছর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ন্যাশনাল টিমস কমিটি। যদিও জাতীয় দলের কোচের বিষয়ে এখনো কিছু খোলাসা করেননি বাফুফে সভাপতি। ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে, আমরা ডেফিনেটলি ভিডিও বা আউটসাইডার স্কাউটদেরকে সেখানে অ্যালাউ করতে দিব না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাইকোর্ট প্রাঙ্গণে আজ উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা। মেয়ে কানাডা থেকে ফেরার পর দাফন। ধানমন্ডিতে প্রথম জানাজায় অংশ নিলেন ডক্টর ইউনুস। ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা। বেছে নিচ্ছেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। দিল্লির সঙ্গে সুসম্পর্কের পরামর্শ। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।